সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এক্সেসিভ ভ্যাজাইনাল ডিসচার্জ। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন আমরা কথা বলে নেই এবং তার আগে পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সাথে। অধ্যাপক দেলোয়ার হোসেন 1948 সালের অক্টোবরে শরীয়তপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1972 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি লাভ করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর DGO ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি গণবিশ্ববিদ্যালয়ে গাইনি ও অবস বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। স্যার, স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। স্যার, এই যে যেটি বলছিলাম আজকের বিষয় যে এক্সেসিভ ভ্যাজাইনাল ডিসচার্জ, আমি একটু জানতে চাইবো শুরুতে এটি বলতে আসলে আমরা কি বুঝি? নর্মালি প্রত্যেকটা মহিলারই ভ্যাজাইনাল ডিসচার্জ আছে। ইটস এ ফিজিওলজিক্যাল ডিসচার্জ and another one is pathological discharge, মানে যেটিকে আমরা শুদ্ধ বাংলায় সাদাস্রাব বলে থাকি। সাদাস্রাব বলে থাকি। আচ্ছা। তো যখন নর্মালি যে ভ্যাজাইনাল ডিসচার্জটা এটা নর্মালি আসে ফ্রম দি বার্থরুম গ্ল্যান্ড সিস্ট, অ্যাপোক্রাইন গ্ল্যান্ড and cervical gland and fallopian tube and uterus, all these things ডিসচার্জটা আসে এবং এটা কোনো হ্যাম্পার করে না, নর্মালি কাপড় চোপড় নষ্ট করে না। কিন্তু এক্সেসিভ ভ্যাজাইনাল ডিসচার্জ যখন হয় তখন এটাকে আমরা লিকোরিয়া নামে একটা টার্ম ইউজ করি, ডাক্তারি ভাষায় লিকোরিয়া। এটার কাজ হলো ইটস এ প্যাথোলজিক্যাল, ইটস মে বি ইনফেক্টেড, ইটস এ বাই দ্য ভাইরাস অ্যান্ড ব্যাকটেরিয়া and organic lesion also, cervical erosion, then cervical polyp, cancer ইত্যাদিতে এই সাদাস্রাবটা হয়ে থাকে। আচ্ছা, তাহলে স্যার এর কারণগুলো যদি আমি একটু জানতে চাই যে সাধারণত কি কি কারণে এই সাদাস্রাবটা অতিরিক্ত বা মাত্রাতিরিক্ত হয় সেটি একটু জানতে। ইনফেক্টেড যদি হয়, ইনফেকশন ডিউ টু ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস and monilial infection generally, Gardnerella sodium and gonorrhea, the sexual transmitted disease, এগুলাতে আমাদের দেশে এই সমস্ত ভ্যাজাইনাল ডিসচার্জ বেশি হতে পারে। আচ্ছা আচ্ছা, তো এই যে আপনি বলছিলেন যে এক ধরনের ইনফেকশন থেকে এটি বেশি হয়, তাহলে কি বিশেষ কোনো বয়সের মেয়েদের ক্ষেত্রে সেটি হয় নাকি সেটি যে কোনো বয়সে হতে পারে? অ্যাকচুয়ালি যে সমস্ত মেয়েরা আপনার স্বামী স্ত্রী মেলামেশা বেশি করে তাদেরও হয়, কিন্তু মেলামেশা না করলেও হতে পারে ইনফেক্টেড। ইভেন কি একজনের কাপড়, যে ইনফেক্টেড ভদ্র মহিলা, তার কাপড় যদি সে পরিধান করে তবে তার হতে পারে, ইনফেকশন হতে পারে। আচ্ছা আচ্ছা, মানে এই যে কিনা ইনফেক্টেড তার কাপড় যদি আরেকজন পরে সেক্ষেত্রে সে সংক্রমিত হতে পারে। আচ্ছা, তাহলে একটু লক্ষণগুলো জানতে চাইবো, কারণ আপনি যেটি বলেছিলেন যে খুবই ফিজিওলজিক্যাল একটি বিষয় হচ্ছে এই ডিসচার্জটা, সেটি এক্সেসিভ হয় কখন এবং লক্ষণগুলো কি দেখে মানে বোঝা যাবে যে আসলে তার এক্সেসিভ ভ্যাজাইনাল ডিসচার্জ আছে? ফিজিওলজিক্যাল এক্সেস ডিফারেন্ট টাইপ। ফিজিওলজিক্যাল এক্সেস ডিউরিং প্রেগন্যান্সি, this physiological excess হতে পারে, and also pre-menstrual time, menstruation আগ দিয়া, and during ovulation হয় মেয়েদের ডিসচার্জ হয়, it is physiological. and pathological হলো যেমন ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস, যখন সমস্যা সেটি কখন বুঝবো? তাহলে আপনি তো ফিজিওলজিক্যালের কথা বললেন। হ্যাঁ হ্যাঁ, যখন ট্রাইকোমোনাস ভ্যাজাইনাল ইনফেকশন, মনিলার ইনফেকশন, এগুলোর মেইন সিম্পটম হলো ইচিং বালবা হয়। আচ্ছা, চুলকানি হবে। হ্যাঁ, চুলকানি হবে। আচ্ছা, চুলকানি হবে এবং কাপড় চোপড় নষ্ট করবে। এবং এটার সেই মেয়েরা এসেই বলবে একটা হলো দধির মতো সাদা ডিসচার্জ হয়, আর চুনের মতো ছড়া ছড়া ডিসচার্জ হয়। আচ্ছা, এই দুটোই হচ্ছে প্যাথোলজিক্যাল বা সমস্যা আছে যাদের, তাদের এরকম হবে। আচ্ছা, আর এছাড়াও ইনফেকশন আপনার সার্ভাইকাল পলিপ, সার্ভাইকাল ক্যান্সার, সার্ভাইকাল ইরোশন লং টাইমে, যেমন ট্রিটমেন্ট ইনফেকশনে তো ট্রিটমেন্টে ভালো হয়ে যায়, কিন্তু সার্ভাইকাল ইরোশন যখন হয় তখন ওইটা আবার ইলেকট্রিক কটারাইজেশন, ক্রায়োকটারি ইত্যাদি দিয়ে ওই জায়গাটাকে পোড়ায় দিতে হয়। এন্ড সার্ভাইকাল পলিপ এন্ড ক্যান্সার যদি হয় ওটাকে জরায়ু ফেলে দিতে হয়। আচ্ছা আচ্ছা, তো বেশ কিছু কারণ রয়েছে এই এক্সেসিভ ভ্যাজাইনাল ডিসচার্জের। কি কারণে হচ্ছে সেটি আপনারা কি কি ধরনের ইনভেস্টিগেশন বা ক্লিনিক্যাল কোনো ফিচারের মাধ্যমে বোঝেন? আমরা সাধারণত ভ্যাজাইনাল ডিসচার্জ হাই ভ্যাজাইনাল সোয়াব ইনভেস্টিগেশন করি এবং কালচার সেন্সিটিভিটি দেই,
ইত্যাদি দিয়ে আপনার করে আপনারা নিশ্চিত হন যে কি কারণে কি হচ্ছে। ব্যাকটেরিয়া কি ভাইরাস ইনফেকশন হচ্ছে। আচ্ছা, এবং চিকিৎসাটা ডিপেন্ড করছে কিসের উপরে তাহলে? আমরা অ্যাকচুয়ালি সে এমব্রাসিং কন্ডিশন তে ইচিং বালবা প্রাইভেট পার্ট ইচিং হলে আত্মীয় স্বজন হাজব্যান্ড বাচ্চা কাচ্চা তাদের সামনে ইচিংটা তো মোট কথা সামাজিকভাবে এটি তো অত্যন্ত ওইটাকে সমস্যার ইমিডিয়েটলি একটি। আমাদের যে আমরা সাসপেক্ট করি সে অ্যাকচুয়ালি আমরা পার ভেজানাল এক্সামিনেশন করলে এটা বুঝতে পারি হোদার ইট ইজ এ ট্রাইকোমোনাস ভেজানালিস ইনফেকশন অর মনিনাল ইনফেকশন। ট্রাইকোমোনাস ভেজানালিস ইনফেকশনে স্পেকুলাম দিয়ে দেখলেই রেড স্পট অন দ্য ভেজানাল ওয়াল দেখা যাবে। দেন উই গিভ মেট্রোনেডাজল ট্রিটমেন্ট, আচ্ছা, মেট্রোনেডাজল ট্যাবলেট। মেট্রোনিডাজল অ্যান্ড যদি মনে করি না মলিগলিয়াল ইনফেকশন তখন ওইরকম স্পট পাওয়া যাবে না, কিন্তু দধির মতো সাদা হোয়াইট ডিসচার্জ পাওয়া যাবে। ওই ক্ষেত্রে আমরা ওই সাসপেক্ট ইটিসে আপনার মলিগলিয়াল ইনফেকশন, তখন আপনার ফাঙ্গাল ইনফেকশনের জন্য ঔষধ ব্যবহার করতে হতেই খাওয়াতে হতে খেতে হতেই। পলিপ, ইরোশন অথবা হচ্ছে ক্যান্সার, এই ক্ষেত্রেও কি সেই কালারের কোনো তারতম্য ঘটে? ডিসচার্জের যে কালারটা, হ্যাঁ, ওটা প্রোডেন্ট ডিসচার্জ হয়, কিভাবে হবে? ইনফেক্টেড হয়। আপনি মনে করেন যদি কখনো পলিপ বা সার্ভাইকাল ক্যান্সার হয়, ইনফেকশনটা কি কিন্তু প্রোডেন্ট ফাউল স্মেলিং কামস আউট। আচ্ছা, মানে দুর্গন্ধযুক্ত হবে। দুর্গন্ধযুক্ত হয় ফাউল স্মেলিং কামস আচ্ছা, আউট। এবং সে কি ধরনের সমস্যা নিয়ে আপনাদের কাছে তখন তাহলে আসে? শুধু কি এই ডিসচার্জের সমস্যা, নাকি তার মানে এই যে দুর্গন্ধ হচ্ছে সেটিও সে ফিল করে? সার্ভাইকালি সামটাইম ব্লিডিং পার ভেজান আসে। আচ্ছা, ব্লিডিংও হয়ে যাচ্ছে। ব্লিডিংও হতে পারে, এবং সামটাইম তারা প্রবলেম ক্রিয়েট করবে স্বামী স্ত্রী মেলামেশা করলে সে ডিফিকাল্টি ইন্টারকোর্স আচ্ছা হতে পারে। আচ্ছা, সে কি ব্যথা বোধ করে ওই সময়? হ্যাঁ, সেরকম ব্যথা বোধ করে। আচ্ছা আচ্ছা। তো এই জাতীয় সমস্যা নিয়ে যখন আপনাদের কাছে আসে, ইনভেস্টিগেশন করে যখন আপনি নিশ্চিত হন যে কোন ধরনের সমস্যা হয়েছে বা কোন ধরনের ইনফেকশন তার হয়েছে, তারপর চিকিৎসাটা আসলে কোন কোন ক্ষেত্রে কিভাবে আপনারা অ্যাকচুয়ালি ইফ দে ইনফেক্টেড বাই দি অর্গানিজম হয় তখন তো আমরা যে মেট্রোনিডাজল, হ্যাঁ, ট্রিটমেন্ট দিলাম। আর যদি মনে করি সার্ভাইকাল পলিপ এন্ড সার্ভাইকাল ক্যান্সার, সার্ভাইকাল ইরোশন, সার্ভাইকাল ইরোশন হলে ক্রায়োকটারি করি আমরা। আচ্ছা, সেটি কিভাবে করে? এটা হলো একটা যন্ত্রের মারফতে নাইট্রাস অক্সাইড পাস করে ওই জায়গায় ধরলে ওটা বরফ দিয়ে সেক দিয়ে দিই। আচ্ছা আচ্ছা স্যার, একটু আমি ইন্টারাপ্ট করব। যদি এরকম হয় যে শুরুর দিকে আপনি যে ইনফেকশনের কথা বললেন সেটি যদি চিকিৎসা করা না হয়, তাহলে কি ইরোশন, পলিপ বা ক্যান্সারের দিকে টার্ন নিতে পারে সেখান থেকে জটিলতা হিসেবে? ইনফেকশন যদি কন্ট্রোল চিকিৎসা না হয়, তো সাদা স্রাব থাকতে থাকতে আপনার সার্ভাইকাল ইরোশন তৈরি করতে পারে ইনফেকশনটা। আচ্ছা, প্রপার ট্রিটমেন্ট না হয়, আচ্ছা, লং টাইম যদি হয় আপনার সার্ভাইকাল ইরোশন তৈরি করতে পারে, এবং সার্ভাইকাল ইরোশনতে পরবর্তী সময়ে সার্ভাইকাল ক্যান্সারের রূপ নিতে পারে, সিকুলি হিসেবে কাজ করছে। আচ্ছা, তাহলে স্যার ক্রায়োটা সম্পর্কে বলছিলেন, ওটি একটু যদি বলেন, কটারিটা কিভাবে? হ্যাঁ, সার্ভাইকাল ইরোশন যদি আমরা দেখি তখন আমরা ক্রায়োকটারি করে দিই, তারপরে অ্যান্টিবায়োটিকটা দিই। সেটা কতক্ষণ লাগে এই চিকিৎসাটা করতে? বেশিক্ষণ সময় লাগে না, আপনি এক সপ্তাহ চিকিৎসা দিলেই ঠিক হয়ে যাবে। একবার যদি আমরা ক্রায়োকটারি করে দিই এবং এক সপ্তাহ তার অ্যান্টিবায়োটিক খেতে দিই, সে উইল বি ওকে। আচ্ছা, আর সার্ভাইকাল পলিপ যদি হয়, ইফ পেশেন্ট ইজ ইয়াং, আমরা তখন তাকে পলিপেক্টমি করে দিই। তার মোর চাইল্ড দরকার আছে, তার ফ্যামিলি লাইফ দরকার আছে। আর যদি মনে করি তার ফ্যামিলি লাইফ কমপ্লিট, এইজ অ্যাবাভ 35, তখন আমরা তাকে সাজেস্ট করি হিস্টেক্টমির জন্য, অপারেশন করে ফেলে দেওয়ার জন্য। তার কারণ দিস সার্ভাইকাল পলিপ মে রিকার এগেইন। আচ্ছা, মানে আবার হতে পারে, এটি চিকিৎসা করার পরও আবার হতে পারে। সেজন্য আপনারা যখন বেশি বয়সের মহিলারা যায় তখন আপনারা এটি অপারেশন করে দেওয়ার মানে। আর সার্ভাইকাল ক্যান্সার যদি হয় তখন আমরা পাপ স্মিয়ার টেস্টে ডিফারেন্ট টাইপ অফ বায়োপসি করি, এতে কনফার্ম যদি মনে করি সার্ভাইকাল ক্যান্সার, তখন আমরা তাকে সাজেস্ট করি তো এটাকে হিস্টেক্টমি করে ফেলে দেওয়া। তার কারণ এটা পরে আলটিমেটলি ইট উইল গো ফার্দার ব্যাড ইফেক্ট। আচ্ছা, চিকিৎসা পরবর্তীতে আপনাদের পরামর্শ কি থাকে যাতে করে এই জাতীয় সমস্যা আবার না হয়? তাহলে সেক্ষেত্রে আপনারা পরামর্শ কি দিয়ে থাকেন? অ্যাকচুয়ালি ইনফেকশন ক্যান রিকার এগেইন। এটা হলো টাচ অফ দ্য পিপল অ্যান্ড টাচ অফ দ্য অ্যাটমসফিয়ার অ্যাকচুয়ালি। অ্যান্ড যদি সার্ভাইকাল ইরোশন, ক্যান্সার অ্যান্ড পলিপ হয়, তো এগুলো চিকিৎসা করলে মোটামুটি ক্লিয়ার হয়ে যায়। কিন্তু আমরা ফলো আপ আবার হওয়ার একটা চান্স আছে। প্রতিরোধের কোনো উপায় যদি খুব সংক্ষেপে একটু বলে দেন, যাতে এই জাতীয় সমস্যা না হয়, কিংবা একবার যাদের হয়েছে কোন কোন বিষয়গুলো একটু মাথায় রাখলে আর হওয়ার সম্ভাবনা থাকে? অ্যাকচুয়ালি হাইজিনিক কন্ডিশন ভালোভাবে যদি মেইনটেইন করা হয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তো এই হওয়ার সম্ভাবনা খুব কম।
আচ্ছা, এবং একদম শুরুতেই যাতে আপনাদের বা চিকিৎসকের কাছে চলে যান, যাতে করে কমপ্লিকেটেড বা জটিল অবস্থায় যাতে এটি না পড়তে হয়। স্যার, অনেক অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য এই বিষয়টি নিয়ে। আপনাকেও ধন্যবাদ, এনটিভিকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম এক্সেসিভ ভ্যাজাইনাল ডিসচার্জ এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আশা করছি আমাদের আজকের অতিথি যে পরামর্শগুলো এই বিষয়টি নিয়ে আমাদের দিলেন সেগুলো আপনাদের উপকারে আসবে। আজকে আমরা যে প্রোগ্রামটা দেখো সেটা আমরা বলেছিলাম যে হ্যান্ডসের লাস্ট মুভমেন্টটা, যেটা আমরা করলাম যে 3টে এক্সারসাইজের মাধ্যমে কীভাবে আর্মসটাকে পুরোপুরি আমরা ডিফাইন করবো অথবা ম্যাসিভনেস তৈরি করবো। দিস ইজ দ্য লাস্ট ওয়ান। এখন দেখুন আমরা এক্সারসাইজটা কীভাবে করছি। ওকে, ওয়াইজ রেডি? ওকে, নর্মালি যে এক্সারসাইজটা আমরা করতাম সেটা এটা কিন্তু মানে বেসিক মুভমেন্ট, যেটাকে আমরা বলি ডাম্বল ফ্রেঞ্চ প্রেস অথবা ডাম্বল এক্সটেনশন, হোয়াটএভার। ওকে, এটা যখন করবে রেপিটেশনটা থাকবে 8 to 12 রেপিটেশন, করার সঙ্গে সঙ্গে নন স্টপ মোশনে চলে যাবে। ওকে, কনসেন্ট্রেশন কার্ভ। ইয়েস, দিস ইজ অলসো ভেরি বেসিক এক্সারসাইজ ফর দ্য বাইসেপ, যেটা বাইসেপের যে টেনিস বল ইফেক্ট যে জিনিসটা করা হয় ওইটা দেখার জন্য। কারণ বেসিক্যালি দিস ইজ এ ম্যাস বিল্ডিং এক্সারসাইজ। অনেকে মনে করে দিস শেপিং এক্সারসাইজ, আসলে না, কনসেন্ট্রেশন কার্ভ ইজ এ ম্যাস বিল্ডিং এক্সারসাইজ। ওকে, যখন এটা করছে তখন নন স্টপ মোশনে, কারণ তখন অন্য হাত কিন্তু রেস্ট ফেজেই আছে, এখন অন্য হাতে চেঞ্জ করে ফেলবে। ওকে, রেডি, গো। ইয়েস, ওকে, এখন সে এটা করছে ফ্রেঞ্চ প্রেস যখন শেষ হবে এরপরে সেই চলে যাবে কনসেন্ট্রেশনে, গো। ওকে, যখন কনসেন্ট্রেশনটা তার কি হবে, শেষ হয়ে যাবে, নন স্টপ মোশন, কোনো রেস্ট নেবে না, যেহেতু অন্য হাত এই ইন দ্য মিন টাইম প্রচুর রেস্ট পেয়ে গেছে, তখন অটোমেটিকলি এখানে হয়ে যাবে, চলে যাবে। ওকে, ওকে, স্টপ। ওকে, এটা আপনি করবেন জাস্ট 2 সেটসের বেশি করার কোনো প্রয়োজন নেই। রিজন হচ্ছে কারণ এত বেশি এক্সস্ট হয়ে গেল অন্যগুলো এর মাধ্যমে, এক্সারসাইজের মাধ্যমে। এখন 2 সেটের বেশি যদি করেন সেটাকে আমরা বলবো হচ্ছে ওভার ট্রেনিং হয়ে যাবে। এই পুরো প্রোগ্রামটা শেষ করতে লাগবে ইট উইল টেক অ্যাবাউট 25 মিনিটস। তার মানে কি আপনি পুরো হাতটাকে আপনি ডিফাইন করতে পারছেন অথবা ম্যাসিভনেস পারবেন করতে উইদিন 25 মিনিটস। তার মানে খুব শর্টকাট ওয়েতে হাতটা তৈরি করছেন। তবে একটা জিনিস মেনশন করে রাখি, অনেক সময় দেখা যায় যে অনেকের হাতের ডেফিনেশন অথবা হাতের ম্যাসিভনেস আসছে না। তো এই যে প্রোগ্রামটা দিলাম, এই প্রোগ্রামটা যদি আপনি একদম স্ট্রেট 14 ডে করেন, আপনি 14 দিন করার পরে জাস্ট 7 দিন যদি আপনি গ্যাপ দিয়ে দেন, ইউ উইল সি ম্যাসিভ ইমপ্রুভমেন্টস। আপনি জাস্ট এটা এই জিনিসটা করুন যে অন্য এক্সট্রা বাদ দিয়ে শুধু এক্সারসাইজটা করুন। করার পরে দেখেন 14 দিন পরে, 10 দিন যখন 7 দিন যখন গ্যাপ দেবেন, 21 দিন পরে দেখেন আপনার হাতের ম্যাসিভনেসটা কী পরিমাণ চলে আসবে। দর্শক, বেল অত্যন্ত উপাদেয় একটি খাবার, অত্যন্ত পছন্দের আমাদের সবার। চলুন আমরা জেনে নিই একজন পুষ্টিবিদের কাছ থেকে কি কি গুণাগুণ রয়েছে এই বেলের মধ্যে। পাইলস, অ্যানাল ফিস্টুলা, হেমোরয়েড ইত্যাদি মলদ্বারের রোগ যাদের রয়েছে তাদের জন্য বেল অত্যন্ত উপকারী একটি ফল। এই ফলগুলো অনেক কাজেও ব্যবহৃত হয়ে থাকে, কিন্তু এই বেল বলতে ছোট আকারের কদবেল নয়, বড় আকারের বেলকেই বোঝানো হয়। বেলে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ এবং ভিটামিন সি। বেলের ভিটামিন সি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে, ফলে গ্রীষ্মকালীন, ছোঁয়াচে ও বসন্তকালীন বিভিন্ন রোগ থেকে রক্ষা করে। বেলের যে পিচ্ছিল উপাদান বা বীজ রয়েছে সেগুলো অন্ত্রের মধ্যে গিয়ে বিভিন্ন উপকারী পরিবেশ তৈরি করে, যার ফলে আমাদের খাদ্য সহজে হজম হয়। দীর্ঘদিন ধরে যারা কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য রোগে ভুগছেন তারা যদি নিয়মিত বেল খান তাহলে এই কনস্টিপেশন সহজেই দূর করতে পারেন, কারণ বেলে রয়েছে ন্যাচারাল ফাইবার বা আঁশ, যা আমাদের অন্ত্রে গিয়ে উপকারী পরিবেশ তৈরির মাধ্যমে গ্যাস্ট্রিক এবং অ্যাসিডিটি কমায় এবং খাবার হজমে সহায়তা করে। তাই নিয়মিত বেল খেলে বিভিন্ন ধরনের জটিল সমস্যা থেকে বের হয়ে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। বেলের ভিটামিন এ আমাদের চোখের আভ্যন্তরীণ ও বাহ্যিক পুষ্টি যোগাতেও সমানভাবে গুরুত্বপূর্ণ। যারা নিয়মিত বেল খান তারা কোলন ক্যান্সার, চোখের বিভিন্ন রোগ যেমন গ্লুকোমা, জেরোসিস, জেরোথেলমিয়া ইত্যাদি প্রতিরোধ করতে সক্ষম হন। অনেকের মধ্যে একটি ভ্রান্ত ধারণা আছে বেল খেলে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য দেখা দেয়, কিন্তু ধারণাটি মোটেও ঠিক নয়, কারণ তা দূরীকরণে সহায়তা করে। তবে দীর্ঘদিন ধরে যারা ডায়রিয়া বা করনিক ডায়রিয়াতে ভুগছেন তাদের জন্য বেল বা বেল জাতীয় শরবত খাবার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হয়। সবশেষে বলা যায় সুস্থ, সবল ও স্বাভাবিক রাখার মধ্যে উপকারী ফলগুলোর মধ্যে বেল অন্যতম একটি ফল। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনে আজকের হেলথ টিপস। ঘরে রাখা ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।
তা না হলে অসাবধানতাবশত শিশু বেশি পরিমাণ ঔষধ খেয়ে ফেললে তার কিডনি, লিভার সহ বিভিন্ন অঙ্গের মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে, জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে: আমাদের দেশের বেশিরভাগ লোকেই পেটের যে কোনো ব্যথা হলেই তারা এটাকে পেপটিক আলসার বলে থাকে। আসলে এই পেটের সব ব্যথাই পেপটিক আলসার না। আচ্ছা, ব্যথা আসলে ইনভেস্টিগেশন করার পরে, যদি বিশেষ করে আমাদের দেশে এখন এন্ডোস্কোপি খুব চালু আছে, এন্ডোস্কোপি করার পরে যদি দেখা যায় যে তার পাকস্থলীতে কোনো ইরোশন কিংবা কোনো আলসার আছে, তখন আমরা এটাকে পেপটিক আলসার বলবো। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।